ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো আমাদের শেয়ার বাজার নিয়ে। আপনারা জানেন যে আমাদের শেয়ার বাজারে দীর্ঘদিন ধরেই একটা অস্থিরতা চলছিল গত আওয়ামী লীগ সরকারের সময়। তো এরপরে যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এখন যারা আছে গত বছরের 8 আগস্ট থেকে দায়িত্ব নিয়ে আসে, তো এই সময় বিনিয়োগকারীদের মধ্যে একটা আশা জাগছিল যে এই সরকার, যেহেতু এই সরকারে অনেক অর্থনীতিবিদ আছেন, আমাদের প্রধান উপদেষ্টা সহ অনেকেই, তো ফলে পুঁজিবাজার পরিস্থিতিটা বেশ ভালো হবে এবং এখন যেহেতু পুঁজিবাজারে কারসাজিকারীরা থাকবে না। কিন্তু আমরা দেখলাম যে গত 1 বছরের বেশি সময় ধরে আসলে পুঁজিবাজারের কোনো কোম্পানি নতুন করে লিস্টেড হয়নি, কেউ আইপিও নিয়ে বাজারে আসেনি। এই পরিস্থিতিটা কেন হলো, এটার ইম্প্যাক্ট কি, এই বিষয়টি টিভিএসে একটি লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব। রফিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার যে আজকে রিপোর্ট যে পুঁজিবাজারে আইপিওর একটা খরা চলছে, এটা আসলে কেন একটু যদি বলেন। পুঁজিবাজারে আইপিওর মাধ্যমে কোম্পানিগুলো তাদের ক্যাপিটাল রেজ করে মূলত ব্যবসা এক্সপানশনের জন্য। তো গত বছর আগস্টে যে একটা আন্দোলন হলো, আন্দোলনের পরে সরকারের পরিবর্তন হলো, পরিবর্তনের পরে দেশের অর্থনীতির অবস্থা খুব একটা ভালো অবস্থায় আছে বলে মনে হয় না, নাই। তো যেই কারণে একে তো উদ্যোক্তাদের পক্ষ থেকেও একটা আগ্রহ কম আছে, পাশাপাশি রেগুলেটরির পক্ষ থেকেও আইপিও অনুমোদনের জায়গাটা খুব কনজারভেটিভ সিচুয়েশনে আছে। আমরা যদি তাদের আইপিওর বিগত সময়ের তথ্য পর্যালোচনা করি, সেখান থেকে আমরা দেখেছি যে এইবার যে আইপিও শূন্য সিচুয়েশন তৈরি হয়েছে, এটা কখনোই হয় নাই। প্রতি বছরই এবং আমরা দেখেছি যে পাইপলাইনে 8টা-10টা কোম্পানি থাকে। সিকিউরিটি কমিশন তাদের কমপ্লায়েন্স এবং ডিউ ডিলিজেন্সগুলো নিশ্চিত করার পরে আইপিও অনুমোদন দিয়ে থাকে। কিন্তু আমরা দেখি যে 2024 সালের শুরুর দিকে মাত্র একটা কোম্পানি অনুমোদন পেয়েছিল, টেকনো ড্রাগস, 100 কোটি টাকা মূলধন উত্তোলন করেছে আইপিওর মাধ্যমে। এরপর প্রায় 18 বা 20 মাসের মতো এই সময়ে কোনো আইপিও অনুমোদন কমিশন দিতে পারে নাই। না দিতে পারার যখন গত আগস্টে সরকারের পরিবর্তন হয়, ওই সময়ে পুঁজিবাজারের থেকে ক্যাপিটাল উত্তোলনের জন্য সিকিউরিটি কমিশনের কাছে প্রায় 1 ডজন কোম্পানির আইপিও আবেদন ছিল। তো যখন আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরে তারা পুঁজিবাজারে অনেক অনিয়ম হয়েছে, রুলসে অনেক ঝামেলা আছে, এই ধরনের নানান ইস্যু তুলে ধরে তারা পাবলিক ইস্যু রুলস, যেই রুলসের উপর ভিত্তি করে কোম্পানিগুলো মূলধন উত্তোলন করে, সেই আইনটা তারা সংস্কারের উদ্যোগ গ্রহণ করলো। উদ্যোগ গ্রহণ করার পরে যে পেন্ডিং আইপিও ছিল প্রায় 1 ডজনের মতো, সেই কোম্পানিগুলোর আইপিও তারা বাতিল করে দিছে। বাতিল করা বলতে তারা তো আবেদন দিয়েছিল, তাদেরকে আইপিও তুলে নিতে বলা হয়। মার্চেন্ট ব্যাংক তাদেরকে বলা হয়েছে তোমরা এই আইপিও তুলে নাও, আইন সংশোধন না হওয়ার আগ পর্যন্ত নতুন কোনো আইপিও অনুমোদন হবে না। তো যেহেতু তাদেরকে তুলে নিতে বলা হইলো, তুলে নেওয়ার পরে তারা তুলে নিয়েছে, এখন পর্যন্ত নতুন কোনো আইপিও জমা হয় নাই সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। এই যে আইন যেটা সংশোধনের উদ্যোগ নিল, সেটা কোন পর্যায়ে আছে? এটা কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে ফাইনাল স্টেজে, কিন্তু আমরা কথা বলে যেটা জেনেছি সেটা চূড়ান্ত করতে আরও প্রায় 3 থেকে 4 মাস সময় লাগবে। কারণ একটা আইন যখন কমিশন চূড়ান্ত করে, এটা একটা কিছু প্রসেস ফলো করে করতে হয়। এবং এই আইনটা সংশোধনের যে সুপারিশগুলো এসেছে, একটা টাস্কফোর্স গঠন করেছিল সিকিউরিটি কমিশন। সেই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতেই কমিশন একটা ড্রাফট রুলস পাবলিশ করবে, যেটা স্টেক হোল্ডারদের ওপিনিয়ন নেওয়ার জন্য। আমরা জানি যে কোনো আইন পাবলিশ করার ক্ষেত্রে যখন খসড়া পাবলিশ করা হয়, সেক্ষেত্রে হলে 2 সপ্তাহের মতো মতামত নেওয়ার একটা সুযোগ থাকে। 15 দিন মতামত দিতে হয়। 15 দিন, 2 সপ্তাহ সময় থাকে। এবং এটা নেওয়ার পরে কমিশন নিজেরা কিছু স্টেক হোল্ডারদের যে মতামত পায় সেগুলো ইনকর্পোরেট করে, কিছু সংযোজন করে, কিছু বিয়োজন করে। এটা করে তারা প্রায় চূড়ান্ত করতে আরও 1 মাস সময় লাগে। এবং যখন কমিশনের সবাই সেটা চূড়ান্ত হয় এবং একটা ফাইনাল গেজেট হতে পাবলিশ হতে আরও প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগে। তার মানে আমরা এখনও যদি সেই পাবলিক ইস্যু রুলসটা প্রকাশ করা হয় খসড়া মতামতের জন্য, সেটা চূড়ান্ত করতেও প্রায় আরও 3 থেকে 4 মাস সময় লাগবে। এবং আগামীতে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যায়, তাহলে এই আইন চূড়ান্ত এবং নতুন কোম্পানি আইপিও তালিকাভুক্ত এই সরকারের আমলে হবে না, যে এক্সিস্টিং টাইমলাইন অনুযায়ী। তবে একটা সুযোগের যেটা আছে, সেটা ঢাকা স্টক এক্সচেঞ্জ বা মার্চেন্ট ব্যাংকের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে সরকারি যে কোম্পানিগুলো, সেগুলোকে ডিরেক্ট লিস্টিং হওয়ার একটা সুযোগ আছে। ডিরেক্ট লিস্টিংয়ের ক্ষেত্রে
অন্য কোম্পানির ক্ষেত্রে যে কমপ্লায়েন্সের যে ইস্যুগুলো থাকে এদের ক্ষেত্রে কিছুটা কম হবে ডিরেক্ট লিস্টিংয়ের ক্ষেত্রে। কাজে এটা হলো খুব কম সময়ের মধ্যে তালিকাভুক্ত হওয়ার সুযোগ আছে, কিন্তু সেটা হয়তো এই সরকারের সময় হবে কিনা সেই সন্দেহ জায়গা তৈরি হয়েছে। দেখেন, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার এবং অর্থনীতির যে অবস্থা, প্রায় কাছাকাছি রকমের অবস্থা ছিল 1-11 সরকারের সময়। ওই সময় হচ্ছে একটা সেনা সমর্থিত একটা অন্তর্বর্তীকালীন সরকারই ছিল, এবং তখন হচ্ছে দেশের অর্থনীতি কিন্তু এরকম একটু দুর্বল অবস্থায় ছিল। ব্যবসায়ীরাও হচ্ছে অনেকে দেশ ছেড়ে পালিয়েছিল। তো ওই সময় এই আইপিও নিবন্ধনের সংখ্যাটা কেমন ছিল? না, ওই সময় আমরা দেখেছি যে 2 বছরে 2007 এবং 8 সালের যে লিস্টিংয়ের ডাটা সেটা আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে ওই সময় প্রায় 26টা কোম্পানি লিস্টেড হয়েছিল। কিন্তু পার্থক্যটা এবার যেটা হচ্ছে যে ওই সময় সেনা সমর্থিত সরকার দায়িত্ব নিলেও এইবারের মতো আইপিও পাইপলাইন একদম জিরো করে দেওয়া, কমিশনের পক্ষ থেকে যে কোনো আইপিও অনুমোদন দেওয়া হবে না, যেগুলো পূর্বে ছিল আবেদন সেগুলো বাতিল করে দেওয়া ওই সময়ের কমিশনের সময় হয় নাই। তারা এক্সিস্টিং যে আইপিওগুলো ছিল সেগুলো নিয়ে তারা কাজ করেছে, যেগুলোতে ডিউ ডিলিজেন্স যেগুলো ছিল না সেগুলো নিশ্চিত করে তারা 26টা কোম্পানির আইপিও অনুমোদন দিয়েছে। কিন্তু এইবারের যে কমিশন, তারা দায়িত্ব নেওয়ার পরপরেই আইন সংস্কারের কথা বলে প্রিভিয়াস যে আইপিও আবেদনগুলো ছিল সবগুলো বাতিল করে দেয়। এই বাতিল করে দেওয়ার কারণে মার্চেন্ট ব্যাংক, মূলত যারা এন্টারপ্রেনারদের সাথে লিঙ্ক আপটা ক্যাপিটাল মার্কেটের সাথে করে, তারা উদ্যোক্তার সাথে সাথে কথা বলে তারপরে তাদেরকে ক্যাপিটাল রেজিংয়ের প্রসেসের মধ্যে নিয়ে আসে। তারা একটা অনিশ্চয়তার, বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। আপনি জানেন যে ইস্যু ম্যানেজার যারা কাজ করে তাদের কয়েকটা কাজের মধ্যে অন্যতম কাজ হলো আইপিওতে কোম্পানিগুলোকে নিয়ে আসা। এই কাজটা তাদের প্রায় এই দীর্ঘ সময়ের মধ্যে বন্ধ, তারা করতেই পারছে না। এখন করতে না পারার কারণে এই মার্চেন্ট ব্যাংকগুলোও কিন্তু খুব সংকটের মধ্যে পড়ে গেছে। তাদের যে আরও যে অ্যাডভাইজারি সার্ভিস দেওয়া, আন্ডার রাইটিং করা, আবার ওই পোর্টফোলিও ম্যানেজ করা, এই কাজগুলো তারা করছে, কিন্তু ক্যাপিটাল মার্কেট আলটিমেটলি তো গ্রো করছে না। গ্রো না করার কারণে ফাইন্যান্সিয়াল খুব স্ট্রেন অবস্থার মধ্যে আছে মার্চেন্ট ব্যাংকগুলো, তারাও ধরেন অনেক বড় ধরনের সংকটের মধ্যে আছে। আপনার কাছে আমি সর্বশেষ জানতে চাবো যে এই যে নতুন নতুন কোম্পানি আসতেছে না, এটার ইম্প্যাক্ট হলো আমাদের পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে কতটা পড়ছে? কারণ আমরা দেখছি যে বিভিন্ন সময় অর্থনীতিবিদরা, এক্সপার্টরা বলছেন যে পুঁজিবাজারে নতুন নতুন কোম্পানি আনতে হবে, ভালো কোম্পানি আনতে হবে। তো সরকারের কোনো ভালো কোম্পানিও পুঁজিবাজারে আসছে না, প্রাইভেট সেক্টরও হচ্ছে বিসেকের সিদ্ধান্তের কারণে আসতে পারছে না। এটার ইম্প্যাক্টটা আসলে কেমন কি হবে? ইম্প্যাক্টটা যদি আমি বলি, ইম্প্যাক্টটা হলো বহুমাত্রিক। একটা কোম্পানি যখন আসে ক্যাপিটাল মার্কেটে, তখন নতুন নতুন কিছু ইনভেস্টরের আগমন ঘটে বাজারে। কোম্পানি রিলেটেড এই লোকগুলো নতুন নতুন মার্কেটে আসে। একটা কোম্পানি যখন ক্যাপিটাল মার্কেট থেকে শেয়ার ইস্যু করে নেয়, তখন এই ধরনের কিছু নতুন ইনভেস্টরের আগমন ঘটে। সেটা হয়তো ছোট অঙ্কের হোক, বড় অঙ্কের হোক, বিভিন্নভাবে ক্যাপিটাল ইনজেকশন হয়। পাশাপাশি যখন একটা কোম্পানি, বড় কোম্পানি যেটা পেইড আপ ক্যাপিটাল 500 কোটি 400 কোটি টাকা লিস্টেড যখন হয়, তখন ওভারঅল ক্যাপিটাল মার্কেটের ডেপথটা বাড়ে। এবং যখন এটা ট্রেডিং শুরু হয়, তখন আমরা ওভারঅল মার্কেট ক্যাপিটালাইজেশন যদি দেখি, সেই জায়গাটাও কিন্তু বাড়ে। এবং যখন একটা কোম্পানি লিস্টেড হওয়ার পরে ভালো কোম্পানি ভালো ডিভিডেন্ড দিল, সেই ডিভিডেন্ডের টাকাটা কিন্তু ইনভেস্টররা পায়। ইনভেস্টররা পাইলে কেউ হয়তো সেটা নিয়ে যায়, আবার কেউ হয়তো রিইনভেস্টমেন্ট করে। এটার পজিটিভ দিক অনেক আছে, কিন্তু আমরা এই একটা জিনিসও বিভিন্ন সময় ঘটছে যে কিছু কোম্পানি আইপিওর মাধ্যমে টাকা নিয়ে, যার ব্যবসা প্রতিষ্ঠান ভালো না, তারপরে আইপিওর মধ্যে টাকা নিয়েছে, কিছু অনিয়মও হয়েছে। কিন্তু আইপিও না আসলে মার্কেটের ডেপথ বাড়বে না, এবং আমরা ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের কথা যেভাবে বলি, সেই ডেভেলপমেন্টটা হবে না। এখন সরকারি কোম্পানি প্রায় 1.5 থেকে 2 ডজন কোম্পানি আছে যেগুলো ভালো প্রফিট করে। যেমন আমি যদি একটা কোম্পানি বলি, আশুগঞ্জ পাওয়ার স্টেশন, এই কোম্পানিটার অ্যানুয়াল প্রফিট প্রায় 400 কোটি টাকার মতো। এই 400 কোটি টাকার কোম্পানি প্রফিট যদি করে, এই প্রফিটের 10%, 20%, 30%ও যদি ডিভিডেন্ড দেয়, এই টাকাটা কিন্তু ইনভেস্টররা পায়। এখন হয়তো সেই টাকাটা সরকারের কাছেই থেকে যাচ্ছে বা সরকারের কোষাগারেই জমা হচ্ছে ডিভিডেন্ডের টাকাটা। এই ধরনের আরও অনেক কোম্পানি আছে। সেই কোম্পানিগুলোকে যদি লিস্টেড করা যায়, তাহলে ইনভেস্টররা উপকৃত হয়, ক্যাপিটাল মার্কেট উপকৃত হয়। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা রফিকের কাছ থেকে শুনলাম। রফিক যেমনটি বলছিলেন যে আশুগঞ্জ পাওয়ার স্টেশন, তো
তো সে যদি লিস্টেড হয়, তার প্রফিটের একটা অংশ শুধু যে বিনিয়োগকারী পাবে তা না, তার যে অভ্যন্তরীণ হিসাব নিকাশে কিন্তু অনেকটা স্বচ্ছতাও ফিরে আসবে। এবং আমাদের সরকারি কোম্পানিগুলো এই কারণেই হচ্ছে পুঁজিবাজারে আসতে চায় না, কারণ তারা আসলে তাদের যে এখন যে ফাঁক-ফোকর আছে, নানা অনিয়ম আছে, আর্থিক অনিয়ম আছে, এগুলি বন্ধ হয়ে যাবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সেই 2010-11 সাল থেকে সরকার তাদেরকে বারবার সময় বেঁধে দিয়েছে যে সরকারের 26টি কোম্পানি এই সময়ের মধ্যে পুঁজিবাজারে যেতে হবে, না হলে অ্যাকশন নেবে। তারাও আসেনি, সরকারও আলটিমেটলি কোনো অ্যাকশন নেয়নি। তো যাই হোক, আমাদের বর্তমান সরকার এবং আগামীতে যে সরকার আসছে তারা নিশ্চয়ই আমাদের দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন এবং পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে এদিকে গুরুত্ব দিবে। যারা হচ্ছে ভালো কোম্পানি, সরকারি বেসরকারি, তারা যেন পুঁজিবাজারে লিস্টেড হতে পারে এবং এর মধ্য দিয়ে আমাদের অর্থনীতি এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।